সাংবাদিক বন্ধুদের বলছি হুড়ুড়ি না করতে, পিপলস স্টেশন ক্লাবের মেম্বার এবং রাষ্ট্রবাদী দলের সদস্যদের বলবো নির্দিষ্ট দায়িত্ব পালন করতে। শুভেন্দু নগরের থেকে শুভেন্দু দাস স্বাগতম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম। মঞ্চে এসে উপস্থিত হলেন, আপনাদের অধীর আগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। আপনাদের নয়নের মনে শ্রী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের প্রিয় বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা, ঐতিহাসিক 2021 নির্বাচনের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, যিনি একজনকে প্রাক্তন করো আজ আছে। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বাপ রে বাপ, লোকটা ক্রেজ আটে বটে এবং তার থেকেও বলবো লোকটা জনমোহিনী শক্তি। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে রাধানগর অটো স্ট্যান্ডের কাছে ভারতরত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা মূর্তি উন্মোচনের ব্যাপার ছিল এবং সেখানে স্বাভাবিকভাবেই প্রধান অতিথি হিসেবে তাকে ডাকা হয়েছিল এবং সেখানে তিনি যখন পৌঁছলেন সেই জায়গা থেকে সেখানকার মানুষের উচ্ছ্বাস সত্যি চোখে পড়ার মতো ছিল। কেন এই জায়গাটা এত ইম্পর্টেন্স দিয়ে দেখাচ্ছি আপনাদের জানেন? এই সোনারপুর 2021 আপনারা জানেন যে এখানে দুটি বিধানসভা আসন আছে, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ। সেখানে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তৃণমূলের সঙ্গে এতটাই পার্থক্য ছিল এবং তারপর এই এলাকাতে বিজেপি করার লোক খুঁজে পাওয়া যাবে তো এমন আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আজকে যখন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলেন, সেখানে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সাধারণ মানুষ তাকে যেভাবে আপন করে নিলেন এবং যে ভিড়টা দেখা গেল, সত্যি বছর শেষে এটা কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা। কেননা ইংরেজি নতুন বর্ষবরণের প্রোগ্রাম আছে, ফলে স্বাভাবিকভাবেই সকলেই একটা বেশ হলিডে মুডে আছে, সবাই একটা বেশ ছুটির মুডে আছে, একটা উৎসবের মেজাজে আছে। অনেকেই বেড়াতে চলে গেছেন পরিবার নিয়ে, অনেকেই টিকনিকের ব্যাপার করছেন, অনেকেই আবার বর্ষবরণের যে উৎসব আছে সেটা কিভাবে সেলিব্রেট করবেন সেই নিয়ে পরিকল্পনা করছেন, সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেইখানে শনিবারের এই পরন্ত বিকেলে তিনি যখন পৌঁছলেন এবং যেভাবে সাধারণ মানুষ এবং ভিড় সেখানে দেখা গেল, সত্যি অকল্পনীয় একটা ব্যাপার। এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে যে একটা সেখানে জনজাগরণ ঘটছে, প্রত্যেকটা এলাকা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে বার্তাটা পৌঁছে দিতে পেরেছেন, শাসকের বিরুদ্ধে লড়ার যে শক্তিটা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে পৌঁছে দিতে পেরেছেন, অভাবনীয়। যে জায়গাটা আপনাদের বলছিলাম, আমি এখানে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আপনাদের শোনাবো, সেটাতে অবশ্যই করে আরও চার্জ আপ হয়েছেন কর্মীরা। কিন্তু যে জায়গাটা বলছিলাম যে সোনারপুর উত্তর, দেখুন 2021 যে ফলাফল, সেখানে ফিরদৌসী বেগম টানা 3 বার তিনি কিন্তু বিধায়ক হিসেবে সেখানে লড়ছিলেন, 2বার জিতেছিলেন, তৃতীয়বার জিতলেন এখান থেকে। এবং দেখুন তিনি যে ভোটটা পেয়েছিলেন 49.88%, প্রায় 50% ভোট একাই পেয়ে গেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি, তারা কিন্তু ওই 34.87 অর্থাৎ 35% কাছাকাছি, 15% ডিফারেন্স। এবার এই রকম জায়গায় শাসকের যে প্রেশারটা থাকে, সেই জায়গা থেকে কিন্তু ময়দানে বা কোনো বিজেপির সাকসেসফুল প্রোগ্রাম করতে হলে যথেষ্ট ধক লাগে। এটা গেল সোনারপুর উত্তর। সোনারপুর দক্ষিণ আসনটা আপনাদের দেখায়, সেখানে জীবন মুখোপাধ্যায় 2বারের বিধায়ক ছিলেন, কিন্তু তাকে পাল্টে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাভলি মৈত্র, অরুন্ধতী মৈত্র অভিনেত্রী, তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং তিনিও দেখুন 46.92% অর্থাৎ প্রায় 47%-এর কাছাকাছি ভোট পেয়েছেন। অন্যদিকে এই আসনেও কিন্তু বিজেপির প্রার্থী অঞ্জনা বসু ছিলেন, তিনি ওই 36%-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। এখানেও কিন্তু একটা 11%-এর ডিফারেন্স। তাহলে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ যে দুটি বিধানসভা আসন নিয়ে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, সেইখানে কিন্তু প্রোগ্রাম করা রীতিমতো ধকের ব্যাপার রয়েছে। এবং আপনারা জানেন যে শাসক দলের বিরুদ্ধে যায় এরকম
কোনো প্রোগ্রাম করতে গেলে আজকে কিন্তু সারা রাজ্য জুড়ে যে প্রেশারটা বিজেপি কর্মীদের কাছে আসছে, বিজেপি সমর্থকদের উপর আসছে, সেটা কিন্তু অকল্পনীয়। বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো করতে গেলে প্রথমেই পুলিশের বাধা, প্রশাসনের বাধা আসছে এবং প্রত্যেকবার হাইকোর্টে গিয়ে সেই বাধা কাটিয়ে এসে শুভেন্দু অধিকারীকে প্রোগ্রাম করতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সোনারপুরে যেভাবে তিনি প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ হলো এবং তিনি এসে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি এখানে উন্মোচন করলেন, সেটা কিন্তু সোনারপুর অঞ্চল সম্বন্ধে, এই সোনারপুরের দুটি বিধানসভা নিয়ে নতুন করে সেখানে কিন্তু বিজেপির প্রভাব যে আরও বাড়বে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে একটা আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা আপনাদের আগে শুনিয়ে নিই, তারপর সেই আলোচনাটাই আসছি। রাষ্ট্রবাদী রাজনৈতিক বা সমাজকর্মীদের সাথে এই তোলামূলের চোরেদের পার্থক্যটা আমি দেখতে দেখতে আসছিলাম। আমি দেখছিলাম এই চোরেরা 100 দিনের টাকা ঝেড়ে কিছু পতাকা কিনে রেখেছিল আলমারির ভিতরে। পতাকাগুলো রাস্তায় টাঙ্গিয়েছে। ওদের বাপ শুভেন্দু অধিকারী এখানে আসছে ওই জন্য। আর আমি আমাদের ভাইদেরকে ধন্যবাদ দিই যে তারা বিজেপির পতাকা টাঙিয়ে পাল্টা প্রতিযোগিতায় যায়নি। এইখানেই রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরেদের তফাৎ। এই চোরেদের হালত কিছুদিনের মধ্যে এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটাও কি করে বের করতে হয় আমরা জানি না। খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা আমরা দেখিয়ে দেব কিছুদিনের মধ্যে। যাই হোক, আমি তোলামূলে যারা শুনছেন তাদেরকেও বলছি, পুকুর টুকুর বুঝিয়ে যা করছেন সোনারপুর বা ইত্যাদি এলাকায় সব আছে আমাদের কাছে হিসাব। আপনি ভাববেন না যে জ্যোতিপ্রিয় আর কেষ্টতে থেমে যাবে, কামালগাজিও পেরোবে, অপেক্ষা করুন। সব নথিপত্র আমাদের কাছে আছে, গুছিয়ে রেখেছি আমরা। এই যে শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য, এইটা নিয়েই বলছিলাম যে তিনি কিন্তু এখানে গিয়ে ফুললি চার্জ আপ করে দিয়ে এলেন নিজের দলের কর্মী সমর্থকদের। এবং দেখুন, তৃণমূলের বিরুদ্ধে একটা কিন্তু খুব বড় অভিযোগ যে এই রাজ্যে যে কোনো প্রান্তেই তাকানো হোক, সেখানেই যদি দুর্নীতির কিছু ব্যাপার থাকে সেখানে তৃণমূল নেতাদের নাম উঠে আসছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এবং শুধুমাত্র তদন্ত হচ্ছে এমন জায়গায় নয়, তদন্ত যে হচ্ছে না সেই জায়গাগুলোতেও কিন্তু তৃণমূল নেতাদের দিকে, তৃণমূল নেতৃত্বের দিকে কিন্তু আঙুল উঠছে। এই শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে এখানে সোনারপুর অঞ্চল একটা বর্ধিষ্ণু অঞ্চল, দক্ষিণ 24 পরগনার একদম কলকাতার লাগোয়া যে অঞ্চলটা রয়েছে সেইখানে কিন্তু বর্ধিষ্ণু অঞ্চল এবং কলকাতার ফেসিলিটি পাওয়ার পাশাপাশি সেখানে কিন্তু প্রচুর পুকুর, জলাশয় রয়েছে, সেইগুলো বোঝানোর কাজ চলছে। এবং তিনি ইঙ্গিত দিলেন যে শুধু অনুব্রত বা জ্যোতিপ্রিয়তে এসে কিন্তু থেমে থাকবে না, কামালগাজিও পেরোবে। এবং এইখানটাই একটা বড় ইঙ্গিত। কামালগাজি পেরোবে মানে দেখুন, এই কলকাতার যে মিউনিসিপ্যাল এলাকাটা আছে সেইটা থেকে যখনই দক্ষিণ 24 পরগনায় ঢোকা হচ্ছে, প্রথম মিউনিসিপ্যালিটি কিন্তু এই রাজপুর সোনারপুর। সেখানে কামালগাজি এরিয়া পেরোনো মানে এই রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এলাকা বা সোনারপুর বিধানসভা, সেখানে যে দুর্নীতি হয়েছে, দক্ষিণ 24 পরগনায় যে দুর্নীতি হয়েছে, এবং দক্ষিণ 24 পরগনা বললেই কিন্তু শাসক দলের এক বিশেষ নেতার নাম বিশেষ করে সামনে আসে, সেইটাও কিন্তু কোথাও গিয়ে আজকে ইঙ্গিত দিয়ে এলেন। আপনারা জানেন যে রাষ্ট্রীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন এবং তিনি যখন দলের আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেই জায়গায় কিন্তু কর্মীদের মাঝখান থেকে আওয়াজ ওঠে ভাইপো ভাইপো বলে, এবং মুচকি হেসে সেখানে তিনি বক্তৃতা থামিয়ে দেন। এবং বক্তৃতা থামিয়ে দিয়ে তিনি কিন্তু বলেন যে আরে যারা অ্যারেস্ট হয়েছে আমি তাদের কথা বলছি, যারা অ্যারেস্ট হয়নি তাদের কথা কিন্তু আমি বলিনি। এরপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে তিনি একটা এমন পদে রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে তো সব কথা তিনি খুল্লা বলতে পারেন না, কিছু এটিকেট তাকে মেনে চলতে হয়, বাট সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। এবং তিনি তার সঙ্গে জানিয়েছিলেন তিনি নিজে কিন্তু অত্যন্ত খুশি যেভাবে অমিত শাহ পুরো ব্যাপারটাতে রেসপন্স করেছেন। আর সেই জায়গা থেকেই কিন্তু আজকেও তিনি একটা বড় ইঙ্গিত দিলেন। যারা অনেকেই ভাবছিলেন, একটু বিমর্ষ হয়ে গেছেন যে হ্যাঁ আমরা ঠিক আছে দেখলাম যে বেশ কয়েকজন তৃণমূলের নেতা মন্ত্রী জেলে গেলেন, কিন্তু যে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের কথা ভাবা হচ্ছে, যাদেরকে সর্বোচ্চ দুর্বৃত্ত বলছেন এই রাজ্যের মানুষ, তারা তো এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
কই তাদের এগেনস্টে কোথায় অ্যাকশন হচ্ছে? বরং আমরা দেখছি যে কোথাও গিয়ে যেন পুরো ব্যাপারটা ঝিমিয়ে পড়ছে এবং এখানেই সেটিং তত্ত্বটা নতুন করে যেন ভেসে উঠছে। সেই জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী আজকে সোনারপুরে গিয়ে সেই জায়গাটা একদম উস্কে দিয়ে এলেন যে না, যারা ভাবছেন অনুব্রত আর জ্যোতিপ্রিয়তে গিয়ে ব্যাপারটা শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে তারপরেও যাদের যাদের মানে এমনিতেই ধোঁয়া বেরিয়ে গেছে, এরপর বাকি যেটা করতে হবে তারা সেটা দেখছেন। এবং সেখানে তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে এলেন যে কামাল গাজিও কিন্তু পেরোবে। অর্থাৎ এখানে যেটা মেনলি বলতে চাইছেন তিনি যে ছোটোখাটো স্তরের যারা দুর্নীতি করেছেন তাদেরকেও কিন্তু রেয়াত করা হবে না, আর যারা ওই সব থেকে বড় দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধেও কিন্তু যথাসময়ে যথা জিনিস হয়ে যাবে। এবং এই শুভেন্দু অধিকারীর এই জিনিসটার জন্যই কিন্তু তার ক্রেজ, তার পপুলারিটি এতখানি বাড়ছে। এবং সেই জন্যই আবার বললাম যে বর্ষ শেষ হচ্ছে, নতুন বছর আসছে, এই সময় সকলেই ফেস্টিভ মুডে আছে, কিন্তু সেই জায়গাতে গিয়েও যখন তিনি রাজনৈতিক প্রোগ্রাম করছেন এবং এমন একটা জায়গায় করছেন যেখানে কিন্তু বিজেপি অপেক্ষাকৃত বিধানসভা নির্বাচনের পর সেখানে কিন্তু উইক হয়েছে বলে মনে করা হচ্ছে, সেখানেও যে জনবিস্ফোরণ দেখা গেল, তার প্রতি জনসমর্থন দেখা গেল এবং তিনি যে কথাগুলো বলছেন সেখানে জনতার স্বতঃস্ফূর্ত হাততালি এবং আওয়াজ কিন্তু বলে দিচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে এবং অতি দ্রুত। বন্ধুরা, এখানে যেটা বলে গেলেন শুভেন্দু অধিকারী, যে ইঙ্গিতটা দিয়ে গেলেন, ধোঁয়া বেরোনোর যে কথাটা তিনি বললেন, সেটা কি সত্যিই দলীয় কর্মীদের শুধু জাগানোর জন্য বললেন, নাকি বাস্তবেই করে দেখাবেন? আপনাদের কি মনে হলো শুভেন্দু অধিকারীর এই বডি ল্যাঙ্গুয়েজ, এই পুরো অনুষ্ঠানটা দেখে? যদি কিছু এই ব্যাপারে বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।